শ্রীলঙ্কার এমন কি হয়েছে যে নিউজ আসে কাগজের অভাবে পরীক্ষা বন্ধ কিংবা জ্বালানির অভাবে 10 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। 2 দশক আগেও যে দেশটা এত উন্নত এবং সমৃদ্ধ ছিল, আজকে হঠাৎ করে তার কি হলো? আজকের ভিডিওতে আমি এই সব কিছু এক্সপ্লেন করব এবং এই ভিডিও দেখার পর আপনার যা যা জানা প্রয়োজন সব জেনে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক যে শ্রীলঙ্কার অর্থনীতির পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা, তাহলে একটু ক্লিয়ার হতে পারবেন যে আসলে অর্থনৈতিক অবস্থাটা কতটা বাজে হয়ে গেছে। 1977 সালে শ্রীলঙ্কা যখন বাজার অর্থনীতিতে যাত্রা শুরু করে তখন $1 সমান ছিল 8 রুপি, যেখানে বর্তমানে $1 সমান 297 রুপি হয়ে গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রুপির মান কতটা কমে গেছে। সেকেন্ড যে জিনিসটা খেয়াল করার দরকার সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই তো কয়েক বছর আগেও শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 760 কোটি মার্কিন ডলার, যা 2022 সালের ফেব্রুয়ারিতে 230 কোটি মার্কিন ডলারে নেমে গেছে। কিন্তু এখানেও কাহিনী আছে। এই 230 কোটি ডলারের মধ্যে ইনলিকুইড ব্যালেন্স, অর্থাৎ যে টাকাটা নগদ অবস্থায় নেই, এবং চীনের মুদ্রা ইউয়ানের সাথে সোয়াপ সুবিধাভিত্তিক মুদ্রার পরিমাণ 160 কোটি ডলার। এই 160 কোটি ডলার বাদ দিলে শ্রীলঙ্কার কাছে যে পরিমাণ টাকা থাকে সেটা দিয়ে সর্বোচ্চ এক সপ্তাহের আমদানি খরচ মেটানো সম্ভব। আর এই বৈদেশিক মুদ্রার ঘাটতিটাই মূলত এই বাজে অবস্থায় নিয়ে চলে গেছে। কারণ আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছু কিনতে পারবেন না। শ্রীলঙ্কারও সেই অবস্থাটাই হয়েছে। শ্রীলঙ্কার কাছে যেহেতু বৈদেশিক মুদ্রা নেই, সো এই কারণে সে কোনো জ্বালানি, যে কোনো খাবার, নিত্য প্রয়োজনীয় ওষুধপাতি কোনো কিছুই কিনতে পারছে না। আর এই কারণে নিউজগুলো দেখছেন কাগজের অভাবে পরীক্ষা নিতে পারছে না, জ্বালানির অভাবে 10 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, এরকম খুব একটা বাজে অবস্থায় চলে গেছে শ্রীলঙ্কা। তো কেন এই অবস্থায় চলে গেল, কি কি ভুল তারা করেছিল, এখন আমি এই জিনিসগুলোই আলোচনা করব। শ্রীলঙ্কার এই বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে তাদের সরকার। আসলে সরকার বললে ভুল হবে। শ্রীলঙ্কার অবস্থাটা যদি একটু তাকান, আসলে সেখানে গণতন্ত্র বিদ্যমান নাকি রাজতন্ত্র বিদ্যমান সেটা কিন্তু বলা আসলে মুশকিল। কারণ প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল বড় বড় পোস্টেই কিন্তু একটা পরিবারের সকলেই বিদ্যমান। যদি একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে বর্তমান যে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তাদেরই আরেক ভাই বাসিল রাজাপাকসে সহ প্রায় একই পরিবারের 29 জন বিভিন্ন বড় বড় পদে বিদ্যমান। সো পুরা পরিবারটাই কিন্তু পুরা কান্ট্রিটাকে নিয়ন্ত্রণ করতেছে। সো এখন একটা কান্ট্রির যত বড় বড় সকল পোস্টেই যখন একটা পরিবারের সকলেই থাকে, সো এখানে কিন্তু দুর্নীতি করাটা কোনো ব্যাপারই থাকে না। আর তাদের দুর্নীতি তো অনেক সুনাম আছে। যেমন কয়দিন আগে বিবিসি বাসিল রাজাপাকসেকে কয়দিন আগে মিস্টার 10% নাম দিয়েছে, বিকজ সরকারি সকল প্রকল্প থেকে 10% করে কমিশন খাওয়াইছিল তার অভ্যাস। রাজাপাক্ষেরা হামবান্টুটা বন্দর বানিয়ে প্রথমকে দেশবাসীকে চমকে দিয়েছিল। চীনের থেকে ঋণ নিয়ে বানানো এই বন্দর থেকে পরে দেখা যায় তেমন কোনো আয় করতে পারছে না। আর এদিকে চীনের ঋণও শোধ করতে হিমশিম খাচ্ছিল, যার ফলে বাধ্য হয়ে চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেয় শ্রীলঙ্কা। এছাড়া ঋণ নিয়ে রাজাপাক্ষে বিমানবন্দর নির্মাণ করে তারা, যেটা ফোর্বস ম্যাগাজিনের মতে বিশ্বের সবচেয়ে কম ব্যবহৃত বিমানবন্দর। এছাড়া লোটাস টাওয়ার নির্মাণ এবং দুবাইয়ের সাথে টক্কর দিতে তারা পোর্ট সিটি নির্মাণ করে, যা শেষমেশ তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কা তাদের কৃষি পণ্যকে সম্পূর্ণ অর্গানিক করতে চেয়েছিল, আর এই কারণেই তারা সার এবং কীটনাশক ব্যবহার বন্ধ করে দেয়। আর এর ফলাফলও দেখতে হচ্ছে খুব দ্রুতই। শ্রীলঙ্কার ফসল উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায় এবং খুব দ্রুতই খাদ্য সংকট দেখা দেয়। এছাড়া এক ধাক্কায় মূল্য সংযোজন কর বা ভ্যাট 15% থেকে কমে 8% হ্রাস করে দেয়। এছাড়া 2% হারে ন্যাশন বিল্ডিং ট্যাক্স এবং পে অ্যাজ ইউ আর্ন বা যত আয় তত কর, এই দুটা ব্যবস্থা কিন্তু বিলুপ্ত করে দেয় এবং এর প্রভাব পড়ে রাজস্ব আয়ে। এক বছরে দেশটির ভ্যাট আদায় কমে যায় 50%। আমরা অলরেডি দেখেছি অবকাঠামোগত উন্নয়নের জন্য শ্রীলঙ্কা বিদেশের থেকে ব্যাপক পরিমাণে বৈদেশিক ঋণ নেয়, আর এখন এই ঋণ পরিশোধ করাটাই তাদের কাছে এখন সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ। কারণ শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে মাত্র $2.3 বিলিয়ন, কিন্তু তাদেরকে আগামী এক বছরের মধ্যে $8.9 বিলিয়ন পরিশোধ করতে পারবে। সো তারা টাকাগুলো কোথায় পাবে? আর এদিকে ইরানের পাওনা $280 মিলিয়ন পরিশোধ করতে না পেরে অবশেষে তাদের সাথে চুক্তি করেছে যে প্রতি বছর তাদেরকে চা দিয়ে এই $280 মিলিয়ন পরিশোধ করবে। পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা প্রতি বছর $400 মিলিয়ন ইনকাম করত, কিন্তু 2019 সালে ইস্টার বোমা হামলা এবং 2020 সালের শেষের দিকে যে কোভিড মহামারী আঘাত হানে, যে কারণে শ্রীলঙ্কার পর্যটন খাত ব্যাপকভাবে আক্রান্ত হয়, আর এর ফলাফল তাদের রাজস্ব আয় কমে যায়। সো
পর্যটন নির্ভরশীল এই দেশের জন্য এটা ছিল একটা মরার ওপর খাড়ার ঘা বলতে পারেন। আর এই একটা জায়গাতে হয়তো বা আপনি রাজাপাক্ষে ফ্যামিলিকে দোষ দিতে পারেন না, কারণ আসলে কোভিড তো আর তারা নিয়ে আসেনি। তাছাড়া উপরের বাকি যে 4টি রিজন আমি দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই শ্রীলঙ্কান সরকার বা সহজ অন্যভাবে বলতে গেলে রাজাপাক্ষে ফ্যামিলি কিন্তু দায়ী। তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে, শ্রীলঙ্কা কি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে? দ্যাটস এ প্রিটি টাফ কোয়েশ্চেন, কারণ শ্রীলঙ্কার অবস্থাটা এত বাজে নেমে গেছে, তাদের কিন্তু এখন কোনো ঋণ পরিশোধ করার মতো অ্যাবিলিটি নেই। সো এই কারণে বিদেশিরাও কিন্তু সহজে তাদেরকে ঋণ দিতে চাচ্ছে না। কিন্তু কেউ যদি দয়া মায়া করে যদি বৈদেশিক সাহায্য করে, যেমন বাংলাদেশ কিছু টাকা দিয়েছে, ভারতও কিছু টাকা দিচ্ছে, এবং IMF থেকে যদি তারা পর্যাপ্ত হেল্প পায়, হয়তো বা তারা ঘুরে দাঁড়াতে পারে, বাট সেটা আমরা ভবিষ্যতে দেখব। আর লাস্ট একটা কথা, বাংলাদেশেও কিন্তু ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। সো আজকের ভিডিও দেখার পর আপনার কি মনে হয়, বাংলাদেশেরও কি কোনো সম্ভাবনা আছে? সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বিস্তারিত জানার ইচ্ছা থাকে, আপনি ডিসক্রিপশন বক্স থেকে প্রত্যেকটা ইনফরমেশনের রেফারেন্স দেওয়া আছে, রেফারেন্স দেখে আপনি আরেকটু বিস্তারিত পড়তে পারেন।